সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24 এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অদ্রি আলাউদ্দিন। ইতিমধ্যেই আপনারা বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, রাজনীতির যে এই আপনার মাঠ যে কতটা উত্তপ্ত হয়েছে সেই বিষয়টা হয়তো আপনারা খেয়াল করেছেন। আসলে এতদিন যাই কিছু ছিল বিএনপি নিয়ে সমালোচনা আলোচনা, তাদের বিভিন্ন এই যে তাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেভাবে এই বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছিল, এই বিষয়টাকে মানুষ বেশ উড়িয়ে দিতে চেয়েছিল। আমরা নিজেরাও এই বিষয়টাকে একটা এই বিচ্ছিন্ন ঘটনা মনে করেছিলাম। কিন্তু যখন এই আপনার সেই মিটফুডের হত্যা, অর্থাৎ মিটফুডের যে সোহাগ হত্যার কাহিনী, যেই দৃশ্যপটটা আমরা দেখেছি সেটা একেবারেই মধ্যযুগীয় বর্বরতার একটি এই প্রামাণ্য চিত্র আমরা দেখেছি। তার কারণ এক সময় হাতিয়ার ছিল না, পিস্তল ছিল না, গুলি ছিল না, এই আপনার শটগান ছিল না, বিভিন্ন এই আধুনিক যন্ত্রাংশ যখন ছিল না তখন মানুষকে পিটিয়ে হত্যা করা হতো, পাথর মেরে হত্যা করা হতো। ঠিক এই মধ্যযুগীয় যে একটা বর্বরতা, সেই বর্বরতার যে প্রতিচিহ্ন আমরা গতকালকে এই আপনার মিডিয়াতে দেখেছি, যে যেভাবে হত্যা করা হয়েছিল, এই হত্যাটা আসলে এতটা সহজ ছিল না। এবং এই হত্যাটা নিয়ে মানুষের মধ্যে যে একটা এই আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষ তার এই সোহাগের প্রতি মানুষের যে ভালোবাসা, যেই ভালোবাসাটা দেখেছি আমরা, এটা অত্যন্ত করুণভাবে আমরা উপলব্ধি করেছি। তার কারণ একটি মানুষকে হত্যা করার পর আবার একটি মানুষ তার মৃতদেহের উপরে লাফিয়ে ওঠা, পাথরের আঘাত করা, পাথর দিয়ে শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন থেতলে দেওয়া হয়েছে। আসলে এরকম বর্বরতা আমরা 2006 সালে দেখেছিলাম, এই লগি বৈঠার যে আন্দোলন দেখেছিলাম আওয়ামী লীগের, সেই বর্বরতার একটি এই খণ্ডচিত্র আমরা দেখতে পেয়েছি সেই মিটফোর্ড হাসপাতালের সামনে যে পাথর মেরে সোহাগকে হত্যা করা হয়েছে। এখন বর্তমানে বিএনপির কোনো কথা নেই। বিএনপিকে আপনার বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে ছাত্র জনতা এখন বয়কট করার ডাক দিয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা মাঠে নেমেছে। আপনারা দেখেছেন আজকে রংপুর, কারমাইকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী, দিনাজপুর, খুলনা, ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে এই বিএনপির বিরুদ্ধে যে খণ্ড মিছিল কিংবা জোরালো মিছিল, সেই বিষয়গুলো আমরা উপলব্ধি করেছি এবং দেখেছি, এবং অনেকেই এই বিষয়টার সাথে হয়তোবা জড়িত ছিল। এই মিছিলে তারা আপনার নেতৃত্ব দিয়েছেন। এবং এই বিষয়ে আপনার চরমোনাই পীর সাহেব জনাব মুফতি ফয়জুল করিম বলেছেন যে মিটফুড হত্যাকাণ্ডের ঘটনা বিএনপিকে, অর্থাৎ তারেক রহমানের উপরেই আপনার সেই দায়ভার। এবং বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াতে এবং জনগণ সেটা নিন্দার ঝড় উঠিয়েছে। এমনকি শুধুমাত্র যে বাংলাদেশের অন্যান্য দলের নেতা কর্মী কি সাধারণ মানুষরা এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে এটা নয়, এই মুহূর্তে গতকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছাত্র দলের যে পদত্যাগের হিড়িক, ডক্টর আপনার বিভিন্ন রকম এই গণমাধ্যমে আলোচনা করে, সমালোচনা করে তাদের বিরুদ্ধে এই আপনার প্রতিবাদের ঝড় উঠিয়ে এখন বিএনপির ছাত্র দলের নেতারাই এখন বিএনপিকে ছেড়ে তারা পদত্যাগ করতে যাচ্ছে। আসলে আমরা জানি যে বিএনপি দীর্ঘদিন ধরে 5ই আগস্টের পর তারা নির্বাচন ইস্যুতে বিভিন্ন জটলা পাকানোর চেষ্টা করেছে। নির্বাচন কবে হবে, দ্রুত দিতে হবে, দ্রুত না দিলে দেশের এই আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। আসলে বিষয়টা এরকম নয়। বিএনপি চেয়েছিল যে দ্রুত একটি নির্বাচন হলে তাদের যে কিছু এই নেতাকর্মী দ্বারা যে বিএনপি আপনার প্রশ্নবিদ্ধ হচ্ছে, বিএনপি যে কোণঠাসা হয়ে পড়ছে, এই বিষয়গুলো যাতে খুব দ্রুত নিঃশেষ হয়, এই বিভিন্ন কারণে বিএনপি বারবার নির্বাচন চেয়েছে। অথচ আপনারা জানেন যে জুলাই আন্দোলনে এই ছাত্র সমন্বয়করা যেই আন্দোলন করে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতার মুখ দেখিয়েছে,
দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা যেভাবে এই দেশকে এই বিভিন্ন সময় বিভিন্ন রকম অপকর্ম করে এবং এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এই কাউকে মুখ খুলতে দেয়নি, এই বিষয়গুলো যখন জনগণ দেখেছে এবং এই যখন মানুষের এই আপনার কণ্ঠরুদ্ধ করে রেখেছিল, বিভিন্ন হত্যার সাথে জড়িত ছিল, এই সব কিছু এই পেছনে ফেলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তুপের মুখে পড়ে এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে 5ই আগস্ট যখন একেবারে পরিপূর্ণতা পেল, শেখ হাসিনা যখন 5ই আগস্টে পালিয়ে ভারতে আশ্রয় নেয়, এরপর থেকে বিএনপি ব্যতীত সব দলেই সংস্কার, বিচার, তারপর এই জুলাই আন্দোলনের যে স্বীকৃতি, এগুলোর পরে নির্বাচন দাবি করেছিল। অথচ বিএনপি একমাত্র একটি দল, যেই দলটি 16 বছরে আওয়ামী লীগের দ্বারা অনেক নিষ্পেষিত, নির্যাতিত এবং অবহেলিত হয়েছেন, কোনো প্রকার নির্বাচন করতে পারেনি তারা। তারপরেও এই দলটি কিন্তু এই নির্বাচন করে একেবারেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের যতগুলো আপনার এই উপদেষ্টা মণ্ডলী আছেন মাথা খেয়ে ফেলেছে। অথচ এই দেশে এখন পর্যন্ত নির্বাচন, এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আমরা মনে করি যে কখনো একটি সুস্থ নির্বাচন দেওয়া সম্ভব নয়। তার কারণ এই দেশে অনেক কিছু আপনার এই সংস্কারের বাকি রয়েছে। এই সংস্কার ব্যতীত নির্বাচন হলে বিএনপিও যেমন 3 বছর কিংবা 2 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এবং এই দেশে আওয়ামী লীগ আবার মাথা তুলে দাঁড়াবে, যার কারণে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার সহ এই এনসিপি অর্থাৎ এই জাতীয় নাগরিক পার্টির নেতারা বারবার এই বিচার, সংস্কার এবং জুলাই আন্দোলনের যে স্বীকৃতি সেটা ছাড়া এই নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত নয়। অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন হলে কখনোই একটি সুস্থ নির্বাচন এবং একটি সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব নয়। কারণ এত চাঁদাবাজ, দখলবাজ, হামলা মামলা, বিভিন্ন রকম অপকর্ম যেভাবে এই দেশের পুলিশ প্রশাসন পর্যন্ত এখন বর্তমানে এই দেশের কোনো কার্যে নিয়োজিত নয়, তারা একেবারে চুপচাপ রয়েছে। আপনারা দেখেছেন যে এই যেখানে আপনার মিটফোর্ডের যে হত্যাটা হয়, আমি গত পরশুদিন সেখানে গিয়েছিলাম, যেখানে এই সোহাগকে হত্যা করা হয়, পাথর দিয়ে থেতলে তাকে এই নির্মমভাবে হত্যা করা হয়, ঠিক এই জায়গা থেকে মাত্র 100 গজ হবে না যেখানে আপনার এই আনসার ক্যাম্প রয়েছে, অর্থাৎ আনসারদের বাহিনী রয়েছে। এখানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আপনার মিটফোর্ড, তারপর এই বাংলা বাজার, বঙ্গবাজার, এই মিটফোর্ড এবং যে আপনার যে ব্রিজটা রয়েছে ঢাকা এবং ইয়ের মধ্যে আপনার এই নদীর ওই পার যেটা কেরানীগঞ্জ, এই ব্রিজের নিচে যেভাবে পুলিশ দাঁড়িয়ে থাকে, যেখানে মিটফোর্ড হাসপাতাল থেকে একটু দূরে এই অর্থাৎ 100 গজ দূরে হলো আপনার যে পারফিউমারি হাউসগুলো এবং এই আপনার এই যে গোলচক্করটা, এখানে কিন্তু 4 থেকে 5 জন পুলিশ সবসময় থাকে, ট্রাফিক থাকে বাংলা বাজারের মোড়টা। তো এখানে যদি বাংলা বাজার এবং এই আপনার এই যে বাবুবাজার ব্রিজটা, বাবুবাজার যে ব্রিজ, এই ব্রিজের নিচের কথা আমি বলতে চাচ্ছিলাম বারবার, আসলে বাংলা বাজার চলে আসে। এই বাবুবাজার ব্রিজের নিচে এখানে 10 থেকে 15 জন পুলিশ সবসময় থাকে। এখান দিয়ে কেউ কিছু নিতে গেলেও তারা অনেক সময় দেখা যায় যে এই বিভিন্ন ধরনের আপনার এই পকেটে হাত দেয় যে কি আছে দেখি, বিভিন্ন ধরনের অস্ত্র আছে কিনা, এই বিভিন্ন ধরনের তারা তল্লাশি চালায়। অথচ যেখানে আপনার মিটফোর্ডের সামনে যে হত্যাটা হয়েছে, সোহাগ হত্যা, সেখান থেকে একদিকে যেমন পুলিশের যে পুলিশ যেখানে এই আপনার সবসময় পাহারা দেয়, যেখানে ট্রাফিক থাকে, এবং এর পাশেই রয়েছে আপনার আনসার। এই এতগুলো আনসার পুলিশ
থাকা সত্ত্বেও এবং রাস্তার মধ্যে হাজার হাজার জনগণ এখানে চলাফেরা করে, এই জায়গাটি হলো এমন একটি জায়গা যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে এসে সেখানে বিভিন্ন ধরনের এই মার্কেট করে, যেমন বিভিন্ন ধরনের পাইকারি দোকানগুলো এখানে আছে, কসমেটিক্স থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো পাইকারি মার্কেট আছে বেশিরভাগ পাইকারি মার্কেট হলো চকবাজার, এই মালিটোলা, মোগলটুলি, বাবুবাজার, কাগজের দোকান, তারপর আপনার মিটফোর্ট, বাদামতলি, এই অঞ্চলটার একেবারে মাঝামাঝি মানুষ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে এখানে বাজার করতে আসে, অর্থাৎ এই আপনার পণ্য কিনতে আসে। এই জায়গাটাতে এত মানুষ থাকা সত্ত্বেও কিন্তু এই সন্ত্রাসীদের ভয়ে তারা মুখ খুলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। তার একটাই কারণ এই মুহূর্তে পুলিশ এগিয়ে আসে না। কোনো একটি দুর্ঘটনা ঘটার পরে পুলিশ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে, তাও যদি কেউ রিকোয়েস্ট করে তারপর আসে। যার জন্য এই মুহূর্তে বিএনপির যেই অবস্থানটা আমরা মনে করছি যে নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারি যাই কিছু বলেন 26 সালের, এটা তো প্রশ্নই ওঠে না। কারণ এই দেশে যতদিন পর্যন্ত প্রশাসন ঠিক না হবে, এই দেশে যতদিন পর্যন্ত এই আপনার সংস্কার না হবে এবং এই আওয়ামী লীগের বিচার না হবে, তারপর যে এই জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল এটা যতদিন পর্যন্ত বৈধভাবে বৈধতা স্বীকৃতি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না। তার কারণ যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যদি আসে তাহলে এই দেশ কখনো সুস্থ এবং স্বাভাবিকভাবে দেশ চলতে পারে না। কারণ আজকে আমি আমার কথা বলছি না, সারা বাংলাদেশের একটি কথা, সেটা হচ্ছে বিএনপির হাতে দেশ আমি মনে করছি নিরাপদ নয়। তার কারণ যদি এই দেশ বিএনপির কাছে নিরাপদ হতো তাহলে দেশে এই 11-12 মাস চলছে, 11 মাসে এত খুন, এত চাঁদাবাজ, এত দখলবাজ, এত কিছু হতো না। আপনারা দেখেছেন আজকেও একটা জিনিস দেখলাম, খেয়াল করলাম একটু আগে, যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের 18 বাড়ি ইউনিয়নের এক দোকানির কাছে চাঁদা দাবি করে একজন বিএনপির এক নেতা এই চাঁদা না দেওয়াতে তার মাথা থেতলে, অর্থাৎ তাকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে। এই যে বিষয়গুলো আজকে শুধু আমরা যারা এই রাজনীতি নিয়ে কথা বলি, হয়তো আমাদের দোষ যে আমরা উচিত কথাটা বলি, কিন্তু আজকে একটি জিনিস খেয়াল করেন, প্রতিদিন মিডিয়াতে যে পরিমাণে বিএনপির বিরুদ্ধে আপনার এই নিউজ আসছে, এই নিউজগুলো যদি বর্তমানে বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা আছেন তারা যদি দেখতে পেত, আর তারা দেখেও না দেখার যে ভান করছে, এটা হলো একটি নেতিবাচক দিক। নেতৃত্বে তারাই টিকে থাকতে পারবে যারা নিজের সমালোচনা করবে, নেতৃত্বে তারাই টিকে থাকতে পারবে যারা নিজ দলের এই নেতাকর্মীদের অপকর্মের বিচার করতে পারবে। বিএনপি এই মুহূর্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিএনপি এই মুহূর্তে তাদের বিচার করতে পারছে না। বিএনপির শীর্ষ যে নেতারা রয়েছেন তারা এই মুহূর্তে এই জনগণের কাছ থেকে ছিটকে পড়েছে। এমনকি তারেক রহমান, যিনি জাতীয়তাবাদী দল বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপিকে, যার কারণে এই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। সারা বাংলাদেশে অনেক সময় বলে থাকেন এই বিএনপির নেতারা যে এত বড় একটি এই রাজনৈতিক দল, এই সব কিছু কন্ট্রোল করা যায় না। আপনারা যদি এখনই কন্ট্রোল না করতে পারেন, ক্ষমতায় এলে তো আপনাদের আরও অবস্থা খারাপ হবে। তার কারণ ক্ষমতায় এলে আরও কন্ট্রোল করা যাবে না। অতএব আপনারা যদি এই সাধারণ মানুষের নিরাপত্তা না দিতে পারেন, সাধারণ মানুষের যদি চলার অধিকার থেকে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মে তাদেরকে বিভিন্ন রকম টর্চার করেন, চাঁদাবাজি করেন, দখলবাজি করেন, তাহলে কখনোই বিএনপি ক্ষমতার আশা করতে পারে না। তাহলে এনসিপি আজকে যেই পরিস্থিতিটা দেখেন, এনসিপি 4 মাসের ব্যবধানে এই বিএনপি অনেক সময় বলেছেন যে
এই এনসিপি ডাকলে 4 জন লোক পাওয়া যাবে না, অথচ আপনারা দেখেন লক্ষ লক্ষ লোক আজকে এই বিএনপি এই এনসিপির পদযাত্রায়। তাদের জন্য মানুষ কাঁঠাল নিয়ে আসছে, আম নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। তার কারণটা কি? তার কারণ জনগণ এখন এনসিপির উপর বিশ্বাসযোগ্যতা অর্জন করছে, মানুষ তাদেরকে বিশ্বাস করতে শুরু করছে। আজকে আমাদের এই নাগরিক ঐক্যের চেয়ারম্যান জনাব আপনার মাহমুদুর রহমান মান্না ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি বলেছেন নির্বাচন নাকি মার্শাল ল জারি হবে। এটা ভাবনার বিষয়। কথাটা কিন্তু তিনি মোটেই খারাপ বলেননি। উনি বাস্তববাদী একজন মানুষ এবং দক্ষ রাজনীতিবিদ এবং একজন ছাত্রনেতা ছিলেন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যার কারণে তাদের মুখ থেকে যে কৌশলী কথাগুলো বের হয় এটা অত্যন্ত একটা ইতিবাচক দিক। অথচ বিএনপির অনেক নেতারা আছেন যারা কথা বলতে পারেন না মিডিয়ার সামনে, উল্টাপাল্টা কথা বলে জনগণকে খেপিয়ে তোলেন এবং রাজনীতি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন। যার কারণে আমরা মনে করব যে খুব দ্রুতই যাতে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমরা এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।